ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে আজ নগর ভবনের সামনে বিক্ষোভ না করে মৎস্য ভবনের সামনে জড়ো হয়েছেন তারা। আজকের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ওদিকে আন্দোলনের কারণে অচল হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মূল গেট অবরুদ্ধ করে গেল কদিন ধরে দিনভর বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবন কেন্দ্রিক নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, এতে করে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ নেওয়া নিয়ে গড়িমসি করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ না পড়ানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের ইশরাকের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান থাকবে। হাইকোর্ট রায় দিয়েছেন ইশরাকের পক্ষে, আমরা চাচ্ছি নগরবাসী ইশরাককে মেয়র হিসেবে চাই। আমরা যতদিন পর্যন্ত ইশরাকের শপথকরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। নগর ভবনে আমাদের ইশরাক হোসেন যাতে শপথ নিতে পারে সেই জন্য আমাদের এই আন্দোলন। এই খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এ পর্যায়ে। ফরহাদ, একটু বলবেন, মানে এই কদিন ধরে তারা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন, আজকে মৎস্য ভবনের সামনে তারা গেলেন, হঠাৎ কি কারণ একটু বলবেন? বিক্ষোভকারীরা এখন কি বলছেন এবং আজকে নগর ভবনের সামনে কোনো কর্মসূচি আছে কিনা এবং আজও আসলে সব রকম কার্যক্রম বন্ধ রয়েছে কিনা সেখানে? রাকিব, টানা সপ্তম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর শপথ পড়ানোর দাবিতে আন্দোলন এবং তারা বিক্ষোভ করছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী যারা রয়েছেন তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে তারা এতদিন বিক্ষোভ করেছেন। আজ তারা স্থান পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির এই যে মৎস্য ভবনের যে মোড় রয়েছে, মৎস্য ভবনের মোড়ের সামনে এসে তারা আন্দোলন করছেন। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, আন্দোলনকারী যারা রয়েছেন, ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছেন, তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। তারা দাবি করছেন যে যদি আজকের মধ্যে যদি কোনো সুরাহা না হয়, যদি ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হয়, শপথ বাক্য পাঠ করানো না হয়, তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আজ এখানে আসার কারণ হিসাবে তারা বলছেন যে নগর ভবনের সামনে ছোট জায়গা, এই ছোট জায়গাতে এত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশাল নগরবাসী তাদের জায়গা হচ্ছে না, যার ফলে তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এখানে সমর্থন জানিয়েছে বিভিন্ন বিশিষ্ট জনেরাও দক্ষিণ সিটি কর্পোরেশনের। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান, বিভিন্ন কথা, বিভিন্ন স্লোগানে তারা এখানে আন্দোলন করছেন। মৎস্য ভবনের পুরো এলাকাটা তারা এখানে জড়ো হয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এই স্লোগানটি চলছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই সংগ্রাম চলমান থাকবে। যদি আজ কোনো সুরাহা না হয়, যদি আজ তারা তাদের মনোপুত যদি রেজাল্ট তারা না পায়, ফলাফল যদি না পায়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে কোর্টের রায়ের মাধ্যমে তারা বুঝতে পারবেন যে আসলে তাদের জন্য, আসলে তারা যে আন্দোলন করছেন, তারা যেই দাবি নিয়ে আজকে মাঠে নেমেছেন, এই 6 দিন যাবৎ তারা মাঠে ছিলেন এবং আজ সপ্তম দিনের মতন তারা মাঠে আছেন। যদি তাদের এই দাবি পূরণ না হয়, যদি আজ কোর্টের মাধ্যমে যদি রায় ঘোষণার পর যদি তারা দেখতে না পান যে ইশরাক হোসেনকে আসলে শপথ বাক্য পাঠ করানো না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। জানিয়ে রাখি, ইশরাক হোসেনের এই আন্দোলনের পাশাপাশি ইশরাক হোসেনকে শপথ বাক্য না পাঠ করানো পর্যন্ত নগর ভবনে তালা ঝুলেই রয়েছে। বিভিন্ন ধরনের নগর কার্যক্রম, বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই ব্যাহতি থেকে মুক্তি পাবার আশা প্রকাশ করছেন নগরবাসীরা চাইছেন যে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে তার শপথ বাক্য পাঠ করিয়ে নগর ভবনে, অর্থাৎ আদালতের রায়টা ইম্পর্টেন্ট এবং সেখানে আসলে যা বলে তার উপর ভিত্তি করে বিক্ষোভকারীরা তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নেবেন। এবং আপনি তো আছেনই, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো খবর আমরা হয়তো জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবার কথা রয়েছে, যেটা শিরোনামে বলছিলাম। এবং বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করা হয়। এর আগে মঙ্গলবারের শুনানি শেষে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে, যার কোনো
আইনি ভিত্তি নেই। এর আগে গেল 14 মে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে আরো আপডেট জানতে চাই আমাদের সঙ্গে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, পরিস্থিতি কি বুঝছেন, মানে কখন আদেশটা হতে পারে, আইনজীবীরা আসলে কি বলছেন এবং এই মুহূর্তে আদালতে কি চলছে? রাকিব, আপনি যদিও বলছিলেন যে আজকে এটা শুনানি বা রায়ের জন্য আজকে বেলা 12টা বাজে গতকালকে কোর্ট কিন্তু আজকের এই দিনটি ঠিক করেছিলেন, যেহেতু কালকে এই শুনানিটা একটু নির্ধারিত ছিল এবং বেলা 1টা থেকে শুনানি শুরু হয়েছিল এবং দুইটা পর্যন্ত প্রায় ঘণ্টাখানিক শুনানি চলে। বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায় হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, সেখানে যে রিটকারী মামুনুর রশিদ তার পক্ষের আইনজীবী তিনি শুনানি করেন। তিনি যুক্তিতর্ক দেখান যে কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানো যাবে না এবং নিম্ন আদালত বা নির্বাচনী ট্রাইব্যুনালে যে রায়টা ইশরাকের পক্ষে দেওয়া হয়েছিল সেই জায়গায় কি অসঙ্গতি রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। তারপরে কিন্তু ইশরাকের হোসেনের পক্ষে কিন্তু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনিও শুনানি করেন এবং তিনিও তার জায়গায় যুক্তি দেখান যে এই যে জনস্বার্থে রিটটি করা হয়েছে এই রিটটি কে করতে পারবেন এবং তার কি কতটুকু যৌক্তিকতা রয়েছে এই রিট করার, এবং সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। এবং সব মিলে তিনি আরও অভিযোগ তুলেন যে যেই রিটকারী রিট করেছেন মামুনুর রশিদ তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বাসিন্দা না, তিনি ওই নির্বাচনে অংশগ্রহণ করেননি, তিনি একজন আইনজীবী এবং তিনি বলছিলেন যে ব্যারিস্টার তাপস হয়তো এর বাইরে থেকে কলকাঠি নাড়তে পারেন, সেই বিষয়টি তিনি আদালতে উত্থাপন করেছিলেন। এবং দিন শেষে কিন্তু আবার বিকেল 4টা বাজে যখন শুনানি হয় তখনও কিন্তু কিছুক্ষণ শুনানি হয়, বিকেল 5টা পর্যন্ত শুনানির পরেই আদালতে বিচারক আকরাম হোসেন চৌধুরী জানান যে আজকে দুপুর 12টায় এইটার আদেশের জন্য দিন ফিক্স করেন। এবং সব মিলে হাইকোর্টের বাইরেও কিন্তু বিএনপির অনেক ইশরাক হোসেনের অনুসারী তারা কিন্তু হাইকোর্টের বাইরে আছে, যদিও আজকে শুনানি ওইভাবে হবে না, শুধু আদেশের দিন ধার্য করা হয়েছে। সব মিলিয়ে আমাদের ঘণ্টাখানিক আর একটু অপেক্ষা করতে হবে এবং 1 ঘণ্টা পরেই কিন্তু যখন আদালত আজকে রায় দেবে এবং সেই রায়ের পরে কিন্তু আমরা জানতে পারবো ইশরাক হোসেন কি শপথ পড়তে পারবেন কিনা, যেহেতু নির্বাচন কমিশনও তার পক্ষে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন। সব মিলে রাকিব এর জন্য আমাদের আরো 1 ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং 1 ঘণ্টা পরে আমরাও নিশ্চয়ই অপেক্ষা আছে। আপনার কাছ থেকে তথ্য আসা মাত্র নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরবো এবং সেই আপডেটটা জেনে নিতে পারবো। আমাদের সঙ্গে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। যেটা আসলে শিরোনামে বলছিলাম দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠন সাথে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা গতকালই তারা জানিয়েছিল একটি প্রেস কনফারেন্সে। সেই খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, বাইরের পরিস্থিতি আসলে কেমন? যে কর্মসূচিটা দিয়েছে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ করবে তারা, সেটা শুরু হতে কেমন সময় লাগতে পারে? এবং আজ তো ইসিতে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে যতটা জানতে পারছিলাম, একটু স্পষ্ট করবেন কটা বৈঠক হতে পারে এবং কি কি তথ্য আছে নিয়ে আপনার কাছে ফারজানা? রাকিব, যেমনটি বলছিলেন যে এনসিপি আজ নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করবে এই কমিশন পুনর্গঠনের দাবিতে। আমরা কিন্তু দেখেছি সকাল থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে আনসার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে 12টার সময় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে এবং আমরা আগেও দেখেছি কিন্তু এনসিপি প্রায় সময় বলেছে যে তারা এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়, কারণ তারা যেমনটি দাবি করেছে যে এই নির্বাচন কমিশন আসলে একটি দলের পক্ষের হয়ে কাজ করছে, এমন অভিযোগ কিন্তু তারা করছে। এবং তারা যেমনটি বলছে যে এই নির্বাচন কমিশনের নিয়োগের যে আইনটি রয়েছিল বা যে আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন হয়েছিল সেটি বিতর্কিত আইন এবং সেই আইন আসলে সে সময় ফ্যাসিবাদের সরকারের সময়ে সব দল পক্ষ এটি গ্রহণ করেনি এবং এই একই আইনে নির্বাচন কমিশন গঠন, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব চূড়ান্ত হওয়ার আগে নির্বাচন কমিশনের গঠন, পাশাপাশি নির্বাচন সংস্কার কমিশনের বিভিন্ন যে প্রস্তাবে নির্বাচন কমিশনের এক না হয়, এই সব কিছু মিলিয়ে কিন্তু এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ নির্বাচন কমিশন নয় এবং তাদের পুনর্গঠন হওয়া উচিত। সেই দাবিতেই তারা 12টায় অর্থাৎ কিছুক্ষণ পরেই তারা নির্বাচন কমিশনের সামনে এসে বিক্ষোভ করবে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা দেখছি যে আইন শৃঙ্খলার রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজ নির্বাচন কমিশনের সভা চলছে, সেই সভার আলোচ্য বিষয় হচ্ছে যে ভোট কেন্দ্র স্থাপনের যে আইন এবং রাজনৈতিক দল এবং ব্যক্তিদের আচরণ বিধিমালার যে আইন, সেই আইনের বিষয়। এবং
আমরা জানি যে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের যে আইন যে তাদের যে আচরণ বিধি রয়েছে সেটির একটি খসড়া অনুমোদন করেছিল ইসি, সেই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতে বলা হয়েছিল এবার কিন্তু সব দল একই সঙ্গে একই মঞ্চে এসে তাদের নির্বাচনী ইশতেহার দিতে পারবে, এরকম একটি বিধান রাখা হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার করতে পারবে এবং সেক্ষেত্রে সেই খসড়ায় বলা আছে যে নির্বাচনী দলগুলো রয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার অধীনে তাদের নির্বাচনী এলাকায় তারা নির্বাচনী প্রচারণা করবে, তাদের যে ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো তারা প্রদর্শিত করতে পারবে। এবং আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের অধীনে যদি তারা এই তাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে এবং নির্বাচনে যেই সব কার্যক্রম আছে সেগুলি করে, তাহলে নির্বাচন কমিশনের ধারণা যে এক্ষেত্রে নির্বাচনে কালো টাকার ব্যবহার কমে যাবে এবং নির্বাচনে স্বচ্ছতা আসবে। পাশাপাশি এবার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার একটি ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ব্যক্তি বা তার যে প্রার্থীর পক্ষ হয়ে সে প্রার্থী বা প্রার্থীর পক্ষে যে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে বা নির্বাচন কমিশন থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে তার আইডি, ফেসবুক আইডি এসব দিতে হবে, দিয়ে তারপর আসলে সেই এই নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। তো এইসব বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন সভা বসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই খসড়াটি আর চূড়ান্ত হতে পারে। তো নির্বাচন কমিশনের এই বৈঠক শেষ হলে আমরা আসলে জানতে পারবো খসড়াটি চূড়ান্ত হয়েছে কিনা। রাকিব, অনেক ধন্যবাদ। এবং 12টার সময় এনসিপির বিক্ষোভ কর্মসূচি যখন শুরু হবে তখন তো নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, সাথে এই বৈঠকের আপডেটটাও তখন জেনে নেব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার। জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের নিবন্ধন প্রত্যাশী অধিকাংশ দলই নিবন্ধনের ন্যূনতম শর্ত পূরণে হয়েছেন ব্যর্থ। কিছু দলের নেই দলীয় কার্যালয়, আবার কার্যালয় থাকলেও সেখানে ঝুলছে তালা। আর যাদের কার্যালয় আছে তারা পূরণ করেননি নিবন্ধনের বেশ কিছু শর্ত। একসঙ্গে এত দলের মাথাচাড়া দিয়ে ওঠায় নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে 65টি দল, যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী অন্তত 50টি দলই পূরণ করতে পারেনি নিবন্ধনের ন্যূনতম শর্ত। দলের নাম বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ। পল্টনের এক ভবনে দলীয় কার্যালয়ের ঠিকানা থাকলেও গিয়ে দেখা যায় তাতে ঝুলছে তালা। এমন ঘটনা ঘটেছে গণতান্ত্রিক নাগরিক শক্তির বেলায়ও। আর গণ অভিযাত্রার দলের কার্যালয় কাগজপত্রে মতিঝিলের শরীফ ম্যানশনে, কিন্তু এই ভবনের কোথাও সেই দলের কার্যালয় পাওয়া যায়নি। ফোন দিলে জানা যায় তারা এখনো কার্যালয় নেননি। 6 তলার জন্য ওয়েট করতেছিলাম আর সবকিছু 6 তলায় হচ্ছে যে খালি হবে, এই জন্য ওইখানে শিফট করবো অস্থায়ী কার্যালয় থেকে। তাই তাহলে আপনাদের অফিস নাই? আছে, আমরা অস্থায়ীভাবে বসতেছি, নেম প্লেট লাগাই নিয়েছি। কার্যালয় থাকলেও অনেকেরই আবার নেই কার্যক্রম, মানেননি নিবন্ধনের ন্যূনতম শর্ত। টোটাল নির্বাচন কমিশনের যতগুলো শর্ত রয়েছে A to Z, মানে উপজেলা কমিটি, জেলা কমিটি, গঠনতন্ত্র, সমাবেশ, মিটিং, মিছিল, ইভেন তাদের যত শর্ত, সকল শর্ত মেনে আমরা নির্বাচন কমিশনে আমরা সাবমিট করব। কিন্তু আমরা এখন পর্যন্ত ফুলফিল সাবমিট করে স্বীকার করছি, কারণ আমরা সময় চেয়েছি। মোটামুটি যা হয়েছে এর মধ্যে পাইলে তো পাইলাম, না পাইলে অত কিছু নাই, যেটা পাইতেই হবে না। আমি কি মাথা বাড়িতে যাবো নাকি কারো? যদি ওনারা মনে করে যে হ্যাঁ আমাকে দেওয়া দরকার বা আমি দিলে জনগণের জন্য কিছু করতে পারবো, দিবে। তবে এর মাঝেও কিছু দল দাবি করছে শর্ত পূরণের। 1/3 উপজেলা থাকতে হবে, 1/3 জেলা থাকতে হবে, কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে, একটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং রাজনৈতিক দলের নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো ইনশাল্লাহ আমরা সবগুলো ক্রাইটেরিয়াই ফিল আপ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। 2 নম্বর খ ধারাতে আছে যে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার যে 5% ভোট যদি পায় দলীয় প্রতীক দিয়ে, সেই তাকে নিবন্ধন দেবে। আমি তো এই ক্যাটাগরিতে গেছি, 5% ক্যাটাগরিতে। হঠাৎ করে এসব দলের নিবন্ধনে আগ্রহী হয়ে ওঠাকে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো কারণে যদি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হয়তো সরকারের কৌশল হতে পারে, গোয়েন্দা সংস্থা দিয়া হয়তো এই দলগুলোকে উদ্বুদ্ধ করতে পারে আর কি। 2 নম্বর হইতে পারে ডিলিং ট্যাকটিক্স আশ্রয় নিতে পারে নির্বাচনটাকে পিছানোর জন্য। নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে এসব রাজনৈতিক দল যেন নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত না করতে পারে, এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।
আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান, মেডিকেল, কৃষি যন্ত্রপাতি সহ প্রায় 100 পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগে সায় মিলেছে প্রধান উপদেষ্টার। বিশ্লেষকদের পরামর্শ, ট্রাম্প শুল্কের চাপ মোকাবেলায় অশুল্ক বাধাও দূর করতে হবে। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৫০০ ধরনের পণ্য আমদানি করে বাংলাদেশ। তালিকায় আছে তুলা, লোহার স্ক্র্যাপ, সামরিক অস্ত্র, বিমান, তেলবীজ, গাড়িসহ নানা ধরনের পণ্য, যেগুলোতে আমদানি শুল্ক সিডির হার 0 থেকে 25% পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ শুরু হওয়ার পর দেশটি থেকে আমদানি বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে সামনে আসে শুল্ক কমানোর চিন্তা। শুল্ক কমালে আমদানি বাড়তে পারে এমন শতাধিক পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এনবিআর। সোমবার মিলেছে প্রধান উপদেষ্টার সায়। আসছে বাজেটে সিডি 25% থেকে কমিয়ে 0 করা হচ্ছে। আর এই সুবিধা প্রযোজ্য হবে স্ট্যাপল ফাইবার, মেডিকেল ইকুইপমেন্ট, বিমানের যন্ত্রাংশ, টার্বো জেট ইঞ্জিন, গার্মেন্টস মেশিনারিজ, কৃষি যন্ত্রপাতি, পোলট্রি যন্ত্রপাতি সহ প্রায় 100 ধরনের পণ্যে। একজনকে দিলে অন্যদেরকেও দিতে হবে, তাহলে সেখানে আমাদের শুল্ক কত কমতে পারে সেটার একটা প্রশ্ন থাকে। কিন্তু কিছু কিছু পণ্য আছে যেটা নাকি বলা হয়েছে যে 100টা পণ্যের চিন্তাভাবনা করা হচ্ছে, তো সেগুলোর রেভিনিউ ইমপ্লিকেশনটা কি, রাজস্ব তাদেরকে দিলে আমরা এখন যে আমদানি করি বা এখন আমদানি হয়তো করছি না, কিন্তু শূন্য শুল্ক দিলে অনেক আমদানি চলে আসতে পারে। সামরিক বাহিনীর অস্ত্রের বড় উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। নানা ধরনের অস্ত্র আমদানিতে মোট শুল্ক 212% পর্যন্ত। বাজেটে এসব পণ্যেরও 25% সিডি তুলে নেওয়া হবে। এতে মোট শুল্ক হার নেমে আসবে 150%। আমাদের দেশে তো সরকারি প্রকিউরমেন্ট তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরও যদি কোনো সরকারি প্রকিউরমেন্ট সেটা যদি আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনলে আমাদের এই সুবিধাটা হবে, সেখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি কি সেখানে কি বেশি দামে ক্রয় করতে হবে কিনা, বা এইটা আমার যে অন্যান্য যেগুলো আছে সেগুলোর সাথে এটার একটা তো কন্টিনিউটি থাকতে হবে। এদিকে মার্কিন তুলা আমদানি বাড়াতে 7 মে বন্ডেড ওয়্যারহাউস বিধিমালা সংশোধন করে এনবিআর। কর্মকর্তারা জানান, এখন চলছে এসওপি তৈরির কাজ। মার্কিন পণ্য আমদানির সব ধরনের অশুল্ক বাধা দূর করার কাজ চলছে বলেও জানান তারা। একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় $6 বিলিয়ন, যে কারণে বাংলাদেশি পণ্যে সম্প্রতি উচ্চ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। রুহুল আমিন, 71, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি এবং আজ বিক্রি হচ্ছে 31 মে টিকিট। এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেন টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। আগামীকাল বিক্রি হবে 1 জুনের ট্রেনের টিকিট এবং পর্যায়ক্রমে 27 মে পর্যন্ত অনলাইনে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 30 মে এবং সেই দিন 9 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া একজন 4টি আসনের বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ঈদের ট্রেনের এই আগাম টিকিট বিক্রির খবর রাখছেন সহকর্মী মনির মিল্লাত, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মনির, টিকিট বিক্রির আপডেট তো জানাবেনি এবং একটু আগে আমরা একটা ব্রিফিং হতে শুনেছি স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে, খুব সম্ভবত তিনি কি বললেন একটু জানাবেন এবং আপডেটগুলো পৌঁছে দেবেন মনির। ব্রিফিংটি খানিকক্ষণ আগে শেষ হয়েছে। মূলত আজকে প্রথম দিনের টিকিট বিক্রির সার্বিক যে পরিস্থিতি সকালের দিকটার, সেই তথ্যগুলো তিনি আমাদের জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে সকাল 8টায় রেলের পশ্চিমাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে, আপনার রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁ, এই সমস্ত রুটের আন্তনগর ট্রেনের টিকিটগুলো আজকে সকাল 8টার পর থেকে তারা ছেড়েছেন এবং সকাল 8টা থেকে শুরু করে 8:30টার মধ্যে প্রায় 30 লাখ হিট পড়েছে, অর্থাৎ একসাথে প্রায় 30 লাখ যাত্রী তারা টিকিট কাটার চেষ্টা করেছেন। সকাল 10:30 পর্যন্ত যে তথ্য আমাদেরকে জানিয়েছেন সেই অনুযায়ী 10:30 পর্যন্ত মোট 11,000-এর কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে। আজকে পশ্চিমাঞ্চলের জন্য নির্ধারিত টিকিটের সংখ্যা প্রায় 17,000, যার মধ্যে সকাল 10:30 পর্যন্ত 11,000-এর কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 5,000-এর বেশি টিকিট অবিকৃত রয়ে গেছে। যারা আসলে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রী আছেন, যারা 31 মেতে ভ্রমণ করতে যান, তারা চাইলে কিন্তু এই সুযোগটি নিতে পারেন, কারণ এখন আপনার অনলাইনে হিটের সংখ্যা, অর্থাৎ যে ভিড়
ছিল, যে চাপ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। দুপুর 2টা থেকে দিনের দ্বিতীয় ভাগে রেলের পূর্বাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে সেগুলো ছাড়া হবে এবং পূর্বাঞ্চলের জন্য নির্ধারিত টিকিটের সংখ্যা প্রায় 16,000। আজকে যেটি আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু 31 মেতে অফিস খোলা থাকবে, কারণ ঈদের ছুটি শুরু হবে 4 জুন, যে কারণে 31 মে টিকিটের চাহিদা কিন্তু অনেকটাই কম, যে কারণে পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা প্রতিবারই অনেক বেশি থাকে, কিন্তু আজকে প্রথম দিনে আমরা দেখলাম যে এখন পর্যন্ত 3 ঘন্টার বেশি সময় পেরিয়েছে, এখন পর্যন্ত অনেকগুলো টিকিট কিন্তু অবিকৃত রয়ে গেছে। স্টেশন ম্যানেজার যেটি আমাদের বলেছেন, এখন পর্যন্ত সার্ভারে কোনো ধরনের জটিলতা হয়নি, তবে যেটি হয়েছে আগে আমরা অনেক অভিযোগ যাত্রীদের কাছ থেকে পেতাম যখন অর্ধেক টিকিট অনলাইনে, বাকি অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হতো। তবে এখন যেহেতু সমস্ত টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, যাত্রীদের ভোগান্তি কিংবা সার্ভার সংক্রান্ত যে জটিলতাগুলো প্রতিনিয়ত তাদের আপনার ভোগ করতে হয়, সেরকম কোনো অভিযোগ কিংবা তাদের পক্ষ থেকে কোনো মতামত এখন পর্যন্ত আসলে আমরা পাইনি। রেল কর্তৃপক্ষ পরিষ্কার করে বলছেন যে সুষ্ঠুভাবে আসলে এই টিকিট বিক্রি কাজটি তারা চালাচ্ছেন এবং তাদের প্রত্যাশার জায়গা হলো যে একেবারে শেষ দিন পর্যন্ত আপনার 7 দিন এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তারা চান যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু দিতে। অনেক ধন্যবাদ মনির। এটাই স্বস্তির খবর যে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই এবং 17,000-এর মতো টিকিটের মধ্যে 11,000 টিকিটই আসলে বিক্রি হয়েছে। আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সহকর্মী মনির মিল্লাত যুক্ত হয়েছিলেন, এই যাত্রার অগ্রিম খবর আমাদেরকে জানাচ্ছিলেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেনে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা এবং দ্রুত যাবার আশায় বেশি ভাড়া দিয়েও মিলছে না সেবা। দেরি তো হচ্ছেই, পাশাপাশি আছে নানা বিড়ম্বনা। গাজীপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে ঢাকা পৌঁছাতে কখনো কখনো 4 থেকে 5 ঘন্টাও লেগে যায়। সড়ক সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং আরও বাস না নামানো পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে। ইকবাল সরকারের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বিআরটি প্রকল্পের লেনে বিশেষ বাস চলার কথা। আগামী জুনে এই প্রকল্প পুরোপুরি চালু করার কথা। প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হলেও যাত্রাপথে যানজট এড়াতে এবং সময় সাশ্রয়ের জন্য গাজীপুর বিআরটি লেনে গত বছরের ডিসেম্বরে বিআরটিসি 13টি এসি বাস শিববাড়ি থেকে গুলিস্তান চলাচল শুরু করে। এখন এই লেনে 7 থেকে 8টি বাস চলাচল করে। যাত্রীদের অভিযোগ, বিআরটি প্রকল্পের লেনে প্রতিনিয়ত যাত্রীবাহী অন্য বাস, ট্রাক ও স্বল্পগতির নানা ধরনের যানবাহনের ভিড়ে যানজটের কবলে পড়তে হচ্ছে। অধিক মূল্যের টিকিট কিনেও বিআরটিসি বাসে ভ্রমণ করে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। টার্মিনালে নেই ন্যূনতম সুবিধা, বসার জায়গা নাই, তারপরে কোনো বাথরুম টয়লেট নাই। দেখা যাচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট ওয়েট করতে হয় বাসের জন্য। এখানে কিছু চিন্তায় হওয়ার কিছু সম্ভাবনা থাকে এবং প্রায়শই এটা ঘটে। কাউন্টারম্যানরা বলছেন প্রকল্প শেষ না হলে এবং বাস বাড়ানো সম্ভব না হলে বিআরটি লেনে যাত্রীদের কিছু ভোগান্তি থেকেই যাবে। আর চালকরা বলছেন গন্তব্যে পৌঁছতে 2 থেকে 3 গুণ বেশি সময় লেগে যাচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিআরটি লেনটা বিআরটিসি চালাচ্ছে আর কি, তো পরিপূর্ণভাবে সার্ভিস চালু হলে হয়তো গাড়ি বাড়ানো হবে। বিআরটি লেনটা করতে এই লেনে সকল ধরনের পরিবহন গাড়িগুলো ঢুকছে, রিক্সা রাস্তা উভয় পাশ তারা জামজাট করে রাখে। সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশ বাড়ানো সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সাথেও কথা বলা হয়েছে, মন্ত্রণালয়ও সব ধরনের স্টেক হোল্ডারের সাথে বারবার বসেছে। এটা আমার মনে হয় যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। গত 15 ডিসেম্বর গাজীপুর জেলা শহরের শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন হয়। প্রাথমিকভাবে বিআরটিসি এসি বাস গাজীপুরের বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার, মোট 42.5 কিলোমিটার পথ চলাচল করছে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া 70 টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া 140 টাকা নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। একই সাথে জেলার সবগুলো হাওরের বাড়ছে পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে গত 24 ঘন্টায় জেলায় 86 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর 16ঘর পয়েন্টে 88 সেন্টিমিটার পানি বেড়েছে। এই স্থানে নদীটির পানি বিপদসীমার 5.98 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জে জাদুকাটা, পাতলাই, কুশিয়ারা, নলজুর, জেলা, চলতি, রক্তি এবং বোলাই সহ সব নদীর পানি বেড়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচেই রয়েছে। ওদিকে পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী এবং হাওর অঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।